সরাসরি চলে যাব আমরা মহাকরণে সাংবাদিক সম্মেলনে। চালনি বলে সূচকে তোর গায়ে কেন ছেদা? ইদানিংকালে এক রাজনৈতিক দল বলছে বিজেপি আইপিএফটি জোট সরকার একটি বেসরকারি সংস্থাকে কোভিড কেয়ার সেন্টার খোলার অনুমোদন দিয়েছে। এটা অমানবিক। আগরতলার একটি মেডিকেল ক্লিনিককে হোটেল ভাড়া নিয়ে পেইড কোভিড কেয়ার সেন্টার খোলার অনুমোদন দিয়েছে। আপনারা জানেন এটা হলো পাবলিকের চয়েস। আমরা দেখেছি বাইরের লোক যখন এয়ারপোর্টে এসে পজিটিভ পায় অত হোটেলেই থাকতে হবে, এরা বাইরের লোক হোটেলে উঠবে, আবার এদিকে পজিটিভ হয়েছে। এসব কিছু চিন্তা করে আমরা অল্টারনেটিভ একটা চয়েস রাখলাম। আমাদের সরকারি ব্যবস্থাপনা রয়েছে, সেই সব সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে। তারপরেও তাদের কথা চিন্তা করে বা কোন পাবলিক যদি মনে করে যে না আমি হোটেলের ব্যবস্থাপনায় চিকিৎসা যদি পরিষেবা পাই তাহলে আমার জন্য ভালো, এইটা হলো চয়েস। অথচ কোনো কাজ নেই, বলছে বেসরকারীকরণ করে ফেলেছে। অথচ তারাই কিন্তু আইএলএস কে এখানে আনলো, তারাই কিন্তু টিএমসি যেটা নায়ার গ্রুপ আজকে যা টিএমসি তারাই এনে দিল, তারাই কিন্তু আনলো হায়দ্রাবাদ কেয়ার ফাউন্ডেশন গ্রুপ, যারা আপনার পুরনো সাংবাদিক সবাই জানেন ইতিহাস। তারাই কিন্তু লালপেট ল্যাবকে এখানে আমন্ত্রণ দিয়ে আনলো। অথচ তারাই বলছে আজকে, অথচ ওই ক্ষেত্রে কি ছিল যে টিএমসি যেটা নায়ার গ্রুপকে দিয়েছে সেটা ছিল সম্পূর্ণ সরকারি জায়গা। আমরা কিন্তু এখানে এই যে জিঞ্জার বা ডিভাইন টাচ এদেরকে কিন্তু সরকারি এক পয়সাও তাদেরকে আমরা হেল্প করিনি, আমাদের কোনো বিল্ডিং দেওয়া হয়নি, আমাদের কোনো সরঞ্জাম দেওয়া হয়নি, আমরা কিচ্ছু দেইনি। বরঞ্চ রেটটার ব্যাপারে যাতে আমরা আমাদের তদারকি থাকে, কোনো বেশি দাম নিতে না পারে সেজন্য তাদের বলে দেওয়া হয়েছে এবং একটা মনিটরিং রাখার ব্যবস্থা আমরা করে দিয়েছি। কোনো মতেই বেসরকারি কাকে বলে, এই টিএমসি যখন দিয়েছিল এটা হলো বেসরকারীকরণ, হায়দ্রাবাদ কেয়ার ফাউন্ডেশন বেসরকারীকরণ, আইএলএস এটা সরকারি জায়গা সামান্য টাকার বিনিময়ে ল্যান্ড ভ্যালু ধরে এটা দিয়েছে, এটা বেসরকারীকরণ। অথচ তারা আজকে বলছে যে সব বেসরকারীকরণ করে ফেলেছে। বরঞ্চ আইএলএস এর আজকে সন্ধ্যা 6টার সময় মিটিং চলছে, একটু পরে মিটিং হবে। আইএলএস এর যে পূর্ব নির্ধারিত রেট, আইএলএস এর রুমগুলি পূর্বনির্ধারিত রেট, সেগুলি যেন এই সিচুয়েশনে যেন তারা যেন রেটটা কমায়। কোভিড কেসের ক্ষেত্রে যেন রেটটা কমায়, এই জন্য আগেও তাদেরকে বলা হয়েছে, কিছুটা তারা কমিয়েছে, কিন্তু তাতেও উই আর নট স্যাটিসফাইড। আবার আজকে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে তাদের মিটিং রয়েছে যে না, কোভিড কেয়ারের কেসে অন্য ক্ষেত্রে তোমরা যাই তোমাদের আগে যারাই চুক্তি করেছিল, কিন্তু এই ক্ষেত্রে তোমাদের রেট কিন্তু কমাতে হবে। আজকেও 6টার সময় মিটিং আছে। অথচ আশ্চর্য, ওই রাজনৈতিক দল যাদের কোনো কাজ নেই, তাদের নিজেদের আয়নায় নিজেদের চেয়ার না দেখেই অন্য সমালোচনা করছে। সত্যি অত্যন্ত দুঃখের। এবং বরঞ্চ এটা বেটার হয়েছে,
আমার যদি পছন্দ হয়, এটা আমরা কাউকে বলছি না তো ওখানে যাও। আমাদের তো 3000-এর উপরে বেড রয়েছে, 3000-এর উপরে বেড রয়েছে, এবং 2টা হসপিটাল পর্যন্ত আমাদের রয়েছে। এছাড়া কোভিড কেয়ার সেন্টার এবং ডিসিএইচসি এগুলি অনেক রয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু চয়েস মানুষকে দিতে হবে। আর ত্রিপুরাতে শুধু হচ্ছে, আপনি যান কলকাতা, আপনি যান বোম্বে, আপনি যান হায়দ্রাবাদ, আপনি যান চেন্নাই, আপনাকে চয়েস আছে। আমি এটা ভালো লাগবে না, আমি ওইটা চয়েস করব। মানুষের সাথে চয়েস থাকতে হবে। এটাই নতুন ভারতবর্ষ। এটাকে নতুন চয়েস থাকতে হবে আপনার কাছে। এই চয়েসের সুবিধা আমরা করি, যে কোনো বেসরকারি কথা। এরা কিভাবে নির্লজ্জের মতো এটা করে আমি বুঝতেই পারি না। এরা বলছে, কদিন ধরে দেখছি ওরা বলছে আইনের শাসন নেই ত্রিপুরাতে, ত্রিপুরাতে কোনো গণতন্ত্র নেই। আমি এখানে 2017 আর 2020 এবং 21-এর 18-19 বাদ দিলাম, 2017 আর 2020 এবং 21-এর 15 মে পর্যন্ত চিত্রটা আমি দিয়ে দিই। প্রথম আগে আমি ক্রাইম এগেইনস্ট ওমেন বলছি। রেপ 2017 183, 2020 165, 21 এপ্রিল পর্যন্ত 45। আইন কোনটাকে বলে, আইনের শাসন কোনটাকে বলে, এটা আমি বুঝি না, বা বাস্তবটা দেখালাম। মলেস্টেশন 260 17-তে, 2020-তে 169, আপ টু এপ্রিল 39। কিডন্যাপিং 95, 2020-তে একটু বেড়েছে 110, এপ্রিল পর্যন্ত 2021-এর এপ্রিল পর্যন্ত 54। ডাউরি রেট 33 17-তে, 20-তে 23 এবং এবছর 4। টর্চার 2017 348, 2020-তে 356 এবং এপ্রিল পর্যন্ত 21-এর 110। আদার্স যে ঘটনা 53 ছিল 2017, 50 2020 এবং 2021-এর আপ টু এপ্রিল 13। টোটাল 972 ক্রাইম এগেইনস্ট ওমেন। ক্রাইম এগেইনস্ট ওমেন যেটা বললাম, রেপ, মলেস্টেশন, কিডন্যাপিং, ডাউরি ডেথ, টর্চার, আদার্স ওমেন রিলেটেড, টোটাল 972। আর 2020-তে 873, আর এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 265। এই যে কথাটা, তার মানে মহিলাদের নিরাপত্তা আগের থেকে অনেকটা বেটার পজিশনে রয়েছে। আমি বলছি না, সরকারি তথ্য বলছে। শুধু এটা নয়, ড্যাকয়েটি, আমি শুধু ক্রাইম এগেইনস্ট ওমেন বলছি না, এবার ড্যাকয়েটি 17-তে 4টা, 20-তে 3টা। রাবারি 17-তে 17টা, 2020-তে মাত্র 4টে, এবং এপ্রিল পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসে 5টা। বার্গলারি 176, শীতকালা চুরি যেটা, 20-তে 133 এবং আপ টু এপ্রিল 42। থ্যাফট এটা একটু বেড়েছে, 272 ছিল, 353 হয়েছে 20-তে, 102 এই 4 মাসে। মার্ডার 124, 2017-তে, 3 বছর পরেও 114 মাত্র। এতে আমরা খুশি না, একটাও যদি না হয় তাতে খুশি, কিন্তু আমরা কমানোর চেষ্টা করছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এবং 31টা হলো এই 4 মাসে। রায়োটিং 124, 17-তে, 20-তে 84 মাত্র, 48 এই 4 মাসে।
কিডন্যাপিং 117, এটা সামান্য বেড়েছে 127, 51। আদার মিস ক্রাইম 1385 17তে, এখন 20তে 1115, এবং এপ্রিল আপ টু এপ্রিল 837 এর টোটাল চিত্র। অ্যান্ড আদার মিসলেনিয়াস ক্রাইম, যেটা ক্রাইম ইনক্লুড আদার আইপিসি নন আইপিসি ক্রাইম অ্যান্ড ইনক্লুডিং, এই পুরস্কার ভাবে এখানে বলা হয়েছে। তাহলে এবার কি, আমাদেরকে মিটিং করতে দেয় না, বিজেপি মিটিং করে। কোন রাজনৈতিক দল মিটিং করতে পারে না, আইনের শাসন নেই, গণতন্ত্র বিসর্জন। কি চিত্র? বিজেপি কটা মিটিং করলো 2018 থেকে? 2018 কটা, 19-এ কটা, 20-তে কটা, 21-এ কটা? বিজয় চিত্র রয়েছে। বিজেপি 1039টা মিটিং করেছে 18তে, 19-এ মিটিং করেছে 1476 উইথ পারমিশন, এবং 20-তে 254, কারণ করোনা গ্রাফ উঠেছিল ওই জন্য কমে গেছে। এবং 2021-এ 15 মে পর্যন্ত 741। সিপিএম 716 2018-তে, তাদের লোক নেই, জন নেই, সেই জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করে দেবো মিটিং তাদের। 19-এ 615, 20-তে 221, যেমন এডিসি নির্বাচন ছিল। 21-এ 559। আইএনসি সেরকম চিত্র, আইপিএফটি চিত্র, আইএনপিটি চিত্র, তীব্রমাতা আগে ছিল না, এবছর 702 মিটিং। আদার্স পলিটিক্যাল পার্টির সব চিত্র আছে। কোথায় কোন জায়গাতে অসুবিধা? লোকজন যদি তাদের মিটিংয়ে না আসে, তারা যদি অর্গানাইজ করতে না পারে, তাদের লোক যদি অন্য দলে চলে যায়, সেটা আমরা কি করব? এডিসিতে তারা একটা সিটও পায়নি, আমরা কি করব? আমরা কি মানুষকে বলবো তাদের মিটিংয়ে যাও? ডেমোক্রেসি ইজ দেয়ার, পরিষ্কার ডেমোক্রেসি রয়েছে, এটা সরকারি তথ্য। মানিকবাবু বললে হবে না তো, মানিকবাবু অনেক কিছুই বলে। একটু আগে তো দেখালাম একটা চিত্র, কিছু কাজ নেই, সমালোচনা করতে হবে। অর্থাৎ বিজেপি যেটাই করুক তার বিরোধিতা করতে হবে। কিভাবে নির্লজ্জের মতো এই যে ডিভাইন টাচ অ্যান্ড জিঞ্জারের কিভাবে বললো বেসরকারীকরণ, এটার নাম বেসরকারীকরণ? চিন্তাধারা নেই, আগের মতো নিপুণ বাবুর মতো ক্লাসের চিন্তাও করে না ওরা, কিচ্ছু নেই। অথচ বলছে শাসক দলের উপরে হাত গড়ানোর জন্য শাসক দলের দিকে অঙ্গুলি দিচ্ছে। এ হলো টোটাল আপনাদের আইনের শাসনের চিত্রটা, ক্রাইম এগেইনস্ট ওমেন অ্যান্ড আদার ক্রাইমস। টোটাল চিত্র কি আপনারা এখান থেকে ফটোগ্রাফও নিতে পারবেন, এতে যে পাবলিক ডকুমেন্ট, কোনো অসুবিধা নেই। আপনারা জানেন যে আরো 3টে স্কুল, উনকোটি, ওয়েস্ট ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরা, আরো 3টে স্কুলকে আমরা ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করেছে। একটা হলো উনকোটির রামকৃষ্ণ, দীর্ঘদিনের দাবি ওখানকার মানুষের, বহু আগের থেকে। আমি বিধানসভা, আপনারা নিশ্চয় বিধানসভা কভার করেছেন, বিধানসভার একটা অধিবেশনে আমি বলেছিলাম কোন এমএলএ, কোন বিধানসভা কেন্দ্রের, যে কোনো বিধানসভা কেন্দ্রের ইংলিশ মিডিয়াম স্কুল দরকার, আপনারা এখানে বলুন, সেখানে আমরা অ্যালাউ করে দেব। যারা যারা বলেছে সাথে সাথে আমরা করে দিয়েছি। এখন বিভিন্ন এলাকার থেকে ডিমান্ড আসছে, সে অনুযায়ী এখন আজকের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আজকেও বলছি, যে কোনো জায়গায় সেখানে যদি পরিস্থিতি দেখি ঠিক আছে, সেই স্টুডেন্ট স্ট্রেংথ দেখে টেকে ইংলিশ মিডিয়াম করতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা জানেন এর মধ্যে 29টা সিবিএসই স্কুল আমরা অনুমোদন পেয়েছি, আগে 20টা, পরে 9টা।
এখানে উনকোটি জেলায় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস 12 স্কুল কৈলাসহর উনকোটি ত্রিপুরা, এটাকে আমরা করেছি। এটা ক্লাস 6 থেকে ইংলিশ মিডিয়াম স্টার্ট হবে। ওয়েস্ট ত্রিপুরায় মহাত্মা গান্ধী স্কুল, যেটা কলেজ টিলা, এখানে মহাত্মা গান্ধী মেমোরিয়াল ক্লাস 12 স্কুল কলেজ টিলা আগরতলা, ওইটাকে ক্লাস 1 থেকে আমরা ইংলিশ মিডিয়াম শুরু করব। সাউথ ত্রিপুরা দীর্ঘদিনের দাবি বিলোনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল বিলোনিয়া সাউথ ত্রিপুরা, সেটাকে ক্লাস 6 থেকে আমরা শুরু করছি। এবং সবগুলি একাডেমিক ইয়ার 21-22 একাডেমিক ইয়ারে এই 3টা স্কুলকে আমরা ইংলিশ মিডিয়ামে রূপান্তর করেছি। কোভিড আপনারা জানেন, প্রথমেই আমরা বলেছি, প্রত্যেক দিনই বলছি, এখনো বলছি যে আমরা যে জিনিসটার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো ভ্যাকসিনেটিং, আন্ডারস্ট্যান্ডিং, টেস্টিং অ্যান্ড অ্যালার্টিং। এই টিকাকরণ, উপলব্ধি, পরীক্ষা এবং সতর্কতা, এই 4টা জিনিসের উপর রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে আগামী দিনে আমরা করোনা যুদ্ধে জয়ী হতে পারি। এই বিষয়ে আপনারা জানেন যে ত্রিপুরায় পজিটিভিটি রেট আজকের দিনে 6.84%। ওয়েস্ট ত্রিপুরা হোল স্টেট হল 6.84%। ওয়েস্ট ত্রিপুরা 13.67%। এএমসি এরিয়া 22.29%। অল ইন্ডিয়া চিত্র যদি দেখি, 35টা স্টেটের মধ্যে আমরা 25টা স্টেট থেকে পজিটিভিটি রেটে আমরা কম আছি, অর্থাৎ 25টা থেকে বেটার পজিশনে আছি। আমাদের কেরালা তো 12.65%, ওয়েস্ট বেঙ্গল তো 10.87% এবং ন্যাশনাল অ্যাভারেজ হল 8.12%। মর্টালিটি রেটও আমাদের অল ইন্ডিয়া লেভেলে ন্যাশনাল অ্যাভারেজ 1.15%, আর আমাদেরটা হল মর্টালিটি 0.98%। একটা চিত্র আপনাদেরকে দেই, গ্রাফ দেখলে বুঝবেন। ইন্ডিয়াতে হাইয়েস্ট, গতবার যখন কোভিড সিচুয়েশন ছিল, ইন্ডিয়ার হাইয়েস্ট কনফার্ম কেস ইন 17 সেপ্টেম্বর 2020 সবচেয়ে উঠেছিল। কত? একদিনে 97,894। ফিগারটা মনে রাখতে হবে, 97,894, 17 সেপ্টেম্বর 2020। এবার কোন জায়গায়? 6 মে হাইয়েস্ট কত? 4,14,280। কোথায় ছিল 97,000 একদিনে? এবারে যখন সিচুয়েশন আরম্ভ হলো 4,14,280। এবার ত্রিপুরার সে সময় আমরা 4 সেপ্টেম্বর 2020 আমাদেরটা কত ছিল হাইয়েস্ট? 691। 18 মে 2021 এবার 879। অর্থাৎ এই যে চিত্র, তার মানে ইন্ডিয়ার পার্সেন্টেজ অফ ইনক্রিজ অল ইন্ডিয়া 323%, 323.2%। আমাদের হল 27.2%। উই আর নট হ্যাপি, আরো বেশি। এবং আপনারা দেখেছেন ভ্যাকসিনের উপর কিভাবে রাজ্য সরকার আজকে 1 লক্ষ ভ্যাকসিন এসছে। আজকে কিভাবে ভ্যাকসিনের উপর রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে আমি বোঝানোর জন্য বলছি। ইন্ডিয়াতে গতবারের তুলনায় এবার ন্যাশনাল অ্যাভারেজ ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজ অফ ইনক্রিজ 323.2%। 323.2%, আমাদের 27.2%।
অর্থাৎ গতবার যে পিক আর এবারের পিক বেড়েছে, কিন্তু আমাদের রাজ্যে বেড়েছে নট দ্যাট, অল ওভার ইন্ডিয়াতেই এটার রেট বেড়েছে। আজকে পর্যন্ত আমরা টোটাল ডোজ অ্যাডমিনিস্টার্ড 15,67,153 ডোজ। টোটাল ফার্স্ট ডোজ কতজনে পেয়েছে? 10,60,042, অর্থাৎ টোটাল পপুলেশনের 27%। এটা আজকেরটা বাদ দিয়ে, আজকে যা হচ্ছে আমি জানি না। টোটাল সেকেন্ড ডোজ 5,07,111। তো এই যে টোটাল জিনিস, এটাও ভাগ করে আছে কোন গ্রুপের কারা কি পেয়েছে এবং কত আমাদের স্টকে, আজকের তারিখে আমাদের স্টকে আছে ভ্যাকসিন, সব ডিস্ট্রিক্টের স্টকে আছে, টোটাল স্টকে আছে 1,81,420 ভ্যাকসিন আমাদের স্টক আছে, কোভ্যাক্সিন এন্ড কোভিশিল্ড মিলিয়ে। আজকের তারিখে টোটাল অ্যাক্টিভ কেস 7,471,7,471। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন অর্থাৎ ইনস্টিটিউশনগুলিতে আছে 824, হোম আইসোলেশনে আছে 6,647। আপনারা প্রায় সময় বলেন বাজারটার দিকে দেখবেন। আমরা সেদিন ওয়েস্ট ত্রিপুরা ডিএম এর এখানে মিটিং করেছিলাম, আমি নিজে গিয়েছিলাম, এবং বাজার টোটাল মার্কেট প্রাইস এভরি ডে, গতকাল এটা হলো আজকের মার্কেট রেট, এটা হলো গতকালের মার্কেট রেট। এবার আজকের মার্কেট যেমন কোন কোন বাজারের, এমজি বাজার, বটতলা বাজার, লেক চৌমনি, দুর্গা চৌমনি, 4টা বাজারের চিত্র আমরা প্রত্যেক দিন কালেক্ট করছি। আজকেও নিতে পারেন, কালকেরটাও নিতে পারেন। কালকে আর আজকের মধ্যে ডিফারেন্সটা কি? যেমন হোলসেল আছে, কিন্তু আমি রিটেলটা বলছি। যেমন কালকে মুগ ডাল 91 থেকে 99 টাকা গোলবাজারে, আজকে 100 থেকে 110, 100 থেকে 110 সব মার্কেটে। মসুর 92 থেকে 110, আজকে আবার একটু কম, 88 থেকে 105। মার্কেট আপ ডাউন করছে। এটা কি কি আছে? ডাল আছে, পেঁয়াজ আছে, পোটাটো আছে, এডিবল অয়েল আছে, ডিম আছে, মাংস আছে, মাছ আছে, নোলা মাছ প্লাস চালানি মাছ, টোটাল চিত্র। এবং আপনাদের রেটের বাইরে কোথাও হলে গভর্নমেন্টের ইনফরমেশন আনবেন, আমাদের লোক রয়েছে। এই টোটাল বাজার দর আপনাদের আমি অনুরোধ করব, এই বাজার দরগুলি ব্রেকিং নিউজ দেওয়া দরকার। এগুলি সকালেই দেওয়া উচিত বলে আমি মনে করি, কিন্তু এটা দিতে গেলে আবার আপনাদের না দিলে তাহলে আর মানুষের জনসচেতনতা কিভাবে করবেন? আমি তো আপনাদের কথা বলেছেন, সাথে সাথে মিটিং করে আমরা বাজার ব্যাপারে দিই। আপনাদের কর্তব্য, আপনারা দায়িত্ব পালন করুন, আমার দায়িত্ব আমরা পালন করব। এটাই। ধন্যবাদ। আপনি একটি বিষয় উল্লেখ করতে গিয়ে শুরুতে বলেছেন যে আইন শৃঙ্খলা নিয়ে কোন রাজনৈতিক দল অভিযোগ করে আপনার উত্তর। কিছুদিন আগে কোন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী পাই আগরতলা এসে একজন মন্ত্রিসভার সদস্য প্রকাশ্যে তিনি সাংবাদিকদের অন ক্যামেরায় বললেন রাজ্যে অরাজকতা চলছে, গণতন্ত্র বিপন্ন, ওনার ভাষায় গুন্ডাগিরি চলছে, অরাজকতা, যে যা কিছু তাই করছে। প্রধান মুখ্যমন্ত্রী এনসিপি ফরমান এই বক্তব্যে রাজ্যের আইনমন্ত্রী বা আজকের সাংবাদিক সম্মেলনের সুযোগ কি প্রতিক্রিয়া দেন? আপনি এখন পর্যন্ত আমরা রাজ্য প্রতিষ্ঠা করতে পারিনি। ভারতবর্ষের কোথাও কোনো ঘটনা ঘটে না এটা আমার জানা না। আমার বক্তব্য হল টোটাল যে বার্ষিক যে রিপোর্ট, আইন শৃঙ্খলা কম্পারেটিভলি অন্যান্য বছরের থেকে বেটার, এই বক্তব্যটা আমার এখানে। আইনের শাসন একদম রাম রাজ্য প্রতিষ্ঠা এখনো করতে পারিনি। বিধানসভায় বলেছিলাম
আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করব, আশা করি সেই লক্ষ্যে পৌঁছছি। কিন্তু এরম ধরন কয়েকটি ঘটনা যে ঘটেনি বা ঘটে নাই সেটা বলতে যাচ্ছি না, ঘটনা ঘটছে। নতুবা আমি সংখ্যাটা কই পেলাম? আমরা চেষ্টা করব রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য, আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমার বক্তব্য হলো ওই রাজনৈতিক দলের যে কথাগুলো আপনি বলছেন, আপনার মন্ত্রিসভার সদস্যই তো বলছেন ওরা। ঠিক আছে, বলছি তো, এখনো তো রামরাজ্য তাহলে এই সংখ্যাটা বললাম কোথার থেকে? আমার সেটা তো না, আমার বক্তব্য যে রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য বললেন রাজ্যে অরাজকতা চলছে, গণতন্ত্র বিপন্ন। সেই ধরনের আইন একটা যখন ঘটনা ঘটে আপনি দেখবেন সেই ঘটনা আসামি মূল আসামি গ্রেপ্তার হয়েছে, এফআইআর নেম। আমি যতটুকু জানি, খুব আমি আবছা আবছা এফআইআরটা দেখেছি, 4 জন বোধ মোস্ট প্রবাবলি এফআইআর নেমড আছে। 4 জনের মধ্যে আমি যতটুকু জানি 3 জনে গ্রেপ্তার হয়ে গেছে, আরেকজনকেও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনা ঘটলে আপনি দেখবেন পুলিশ কি করবে। ধরুন এক লোক ফাঁসি দিয়ে মারা গেল, পুলিশ এই ঘটনা পেয়ে সেখানে যায় কিনা, অ্যাকশন নেয় কিনা সেটা প্রশ্ন। এটাকে বলে আইনের শাসন। আইনের শাসন এটা না যে একটি ঘটনা ঘটবে না, এরকম পৃথিবীতে কোথাও আছে কিনা আমি জানি না। তাহলে এমসিতে বলবার বক্তব্যের বিপক্ষে আপনি এবং আপনার বিপক্ষে বলছি না, আপনি বারবারই একটা কথা গন্ডগোল করছেন। ঘটনা ঘটছে, আইনের শাসন তাকে বলে ঘটনা যদি কোন রকম অ্যাকশন না নিত সেটাকে বলে আইনের শাসন নাই। মন্ত্রী তো বললেন আইনের। আরে আপনি একটু শুনুন, একটু আপনাকে বলে দিই, সম্প্রতিকালে এরকম 2টা ঘটনা হয়েছে। একটু মানুষের উপর হামলা হলো, তার কিছুদিন পরে সেটা করলো এবং দুজনই একজন বিধায়ক যদি আবার বলি, হ্যাঁ, এর যে বিধায়ক খুন হয়েছে, আমাদের আমলে বিধায়ক খুন হয়েছে, এবং খুন হয়নি, শুধু খুনে হয়েছে, বিচার হয়নি। এই সরকার আসার পরে বিচার আবার শুরু হয়েছে, এদের মধ্যে জেল হয়েছে। এটাকে বলে আইনের শাসন। আপনি যেটা বলছেন, যদি পুলিশ সাইলেন্স স্পেক্টেটর থাকবে সেখানে হলে আইনের শাসন নেই। এটা গুড গভর্নেন্স আর ব্যাড গভর্নেন্স, গুড গভর্নেন্স আর ব্যাড এটা পার্থক্য রয়েছে এখানে। হোয়াট ইজ গুড গভর্নেন্স শুনে নিন। গুড গভর্নেন্স ভার্সেস ব্যাড গভর্নেন্স, রুল অফ ল, ট্রান্সপারেন্সি, পার্টিসিপেশন, অ্যাকাউন্টেবিলিটি, সাস্টেনেবিলিটি, এটাকে বলে গুড গভর্নেন্স। হোয়াট ইজ ব্যাড গভর্নমেন্ট? ইনএফিসিয়েন্সি। ওই যদি পুলিশ অ্যাকশন না নিত, ইনএফিসিয়েন্সি, রেড টেপ, লাল ফিতার বাঁধায় থাকে যেসব ফাইল, মেল অ্যাডমিনিস্ট্রেশন, করাপশন অ্যান্ড সিক্রেসি। দিস ইজ ব্যাড গভর্নমেন্ট। এটা আমার কথা নয়, সারা বিশ্বের কথা। দিস ইজ কল্ড সুশাসন। ঘটনা ঘটেছে এবং এনসিতে উপর হামলার যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয়, সাথে সাথে নিশ্চয়ই লজ্জার। কিন্তু যদি সেখানে মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর কোনো অ্যাকশন না নিত, এই ক্ষেত্রে আমরা বলতাম ভুল। দিস ইজ কল্ড গুড গভর্নেন্স। আমরা কি বলবো? মন্ত্রী তো নিজেই বললেন যে আরে আমি কি আপনার তো রিপিট করছেন কেন? এর থেকে আর ব্যাখ্যা কি দিব ভাই? না সরি, না সরি, কথা আপনার হয় এটা বুঝেননি বা কিছু একটা। আমার কথা হোয়াট ইজ গুড গভর্নেন্স, হোয়াট ইজ ব্যাড গভর্নেন্স আমি আপনাকে এক্সপ্লেইন করে দিয়েছি। এটাই চিরাচরিত সত্য। কোন লোক ঘটনা ঘটে, এখন যাওয়ার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনি প্রায় ব্যথা পেলেন, আপনি থানাকে বললেন, কেউ গেল না, ইট ইজ ব্যাড গভর্নেন্স। এই যে বাড়ি দিয়েছে, আপনার বক্তব্য বাড়ি কেন দিবে? আরে বাবা, এটা তো হয়নি কি রে ভাই? পুলিশ কত 40, নিশ্চয়ই তো আমি তো বলছি ঘটনা ঘটেছে। আমি কি ঘটনা নিন্দা করি? ঘটনা আসামি গ্রেপ্তার হয়েছে, ঘটনা নিন্দা করিনি তো, আপনি বলিনি তো। আপনাকে কোনটার মধ্যে কোনটা বলছেন মিলিয়ে ফেলবেন না।
পুলিশ যদি না ধরতো তাহলে এটা হলো ব্যাড গভর্নমেন্ট। আচ্ছা, আজকে আমরা এতক্ষণ সরাসরি রতনলাল নাথের মহাকরণে যে সাংবাদিক সম্মেলন ছিল সেই সম্মেলনের বিস্তারিত তথ্য শুনেছিলাম। বিশেষ করে আজকের যে সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু আইনমন্ত্রী রতনলাল নাথ রাজ্যের নারী নির্যাতন, কিডন্যাপ এবং রেপ সহ বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। আরও তিনি তুলে ধরেছেন যে করোনা পরিস্থিতিতে বিরোধীরা তীব্রভাবে বর্তমান সরকারের করোনা পরিস্থিতির ব্যবস্থা নিয়ে সমালোচনা করছেন, সে দিকগুলো তুলে ধরেছেন। এছাড়াও তিনি নারী নির্যাতনের যে ঘটনা, সেই ঘটনার তথ্য তুলে ধরে 2020-21-এর তথ্য তুলে ধরে বলেছেন যে নারী মহিলার নিরাপত্তার যে বিষয়টি, সে বিষয়টি অনেকটাই বেড়েছে এবং আগের তুলনায় মহিলারা তুলনায় যে সুরক্ষিত এই মুহূর্তে যে তথ্য, সেই তথ্যে বলেছেন যে এখন মহিলারা অনেকটাই সুরক্ষিত আছেন। তবে কিডন্যাপের সংখ্যাটা অনেকটা কিছুটা বেড়েছে। তবে বর্তমান সরকার চাইছেন যাতে একটিও কিডন্যাপের মতো ঘটনা না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার কাজ চালিয়ে যাবেন। এবং এছাড়াও যে রেপের যে বিষয়টি, সেটিও অনেকটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, অন্যবারের তুলনায় যে বৃদ্ধি পেয়েছে এবং এই ধরনের ঘটনা যাতে অনেকটাই হ্রাস টানা যায়, সেই লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করবে। এছাড়া তিনি আরো বলেছেন যে বিরোধীরা রাজনৈতিক যে মিটিং মিছিল, সে সমস্ত দিক নিয়েও বিরোধীরা সমালোচনা করছেন। তবে করোনা পরিস্থিতি কালে কোন দল কতটি মিটিং মিছিল করেছেন, সে তথ্য তুলে ধরেছেন আজকে সাংবাদিক সম্মেলনে। তবে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ খবর, 3টি জেলার 3টি স্কুলকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ঊনকোটি, সাউথ ত্রিপুরা এবং ওয়েস্ট ত্রিপুরার এই 3টি স্কুলকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ঊনকোটির রামকৃষ্ণ মিশন স্কুল এবং ওয়েস্ট ত্রিপুরার মহাত্মা গান্ধী স্কুলকে ক্লাস 1 থেকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এছাড়া সাউথ ত্রিপুরার বিলুনিয়া বিদ্যাপীঠ স্কুলকে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সেই দিকগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি করোনা পরিস্থিতি কালে যে ভ্যাকসিনের যে বিরোধীরা বলছেন ভ্যাকসিনের ঘাটতি রয়েছে, সেই দিকগুলো তিনি তুলে ধরেছেন। আজকে 1 লক্ষ ভ্যাকসিন রাজ্যে এসেছে, সেই তথ্য তিনি তুলে ধরেছেন। এছাড়া রাজ্যে এখন পর্যন্ত প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে কত ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেই সমস্ত সবগুলো দিক তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে। এছাড়াও বর্তমান সময়ে অ্যাক্টিভ কেস ৭,৪৭১ সেই কথা বলেছেন এবং কোভিড কেয়ার সেন্টারে এখনো করোনা আক্রান্ত রোগী রয়েছেন 824 জন এবং হোম আইসোলেশনে রয়েছে 6,647 জন। কোভিড কেস এখনো রয়েছে ৭,৪৭১ জন। সেই সমস্ত তথ্যগুলি তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী রতনলাল নাথ। আরো বিস্তারিত আলোচনায় আসবো, সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।